আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের সরলরেখা অধ্যায়ের আজকের ক্লাসে। আজকে আমরা বিভক্তিকরণের সূত্রের প্রয়োগ দেখব। আমরা গত ক্লাসে অন্তর্বিভক্তি বহির্বিভক্তির সূত্রগুলো দেখেছিলাম। আজকে সেই সূত্রের প্রয়োগ সংক্রান্ত ম্যাথ দেখব, যেখানে আমাদের কি বলবে, আমাদেরকে স্থানাঙ্ক অনুপাত দেওয়া থাকবে, স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে। ওকে, তো আমি একটু গতকালকে সূত্রটা আরেকবার বলি, তারপরে আমরা ম্যাথে যাই। ওকে, দেখো দেখো আমরা গতদিন দেখেছিলাম অন্তর্বিভক্তি কি ছিল। এ বিন্দু বি বিন্দু দেওয়া থাকবে, এদের সংযোগ রেখার মাঝে কোনো একটা বিন্দু থাকবে, সি বিন্দু এক্স ওয়াই। সেই বিন্দুটা M1 অনুপাত M2 তে অন্তর্বিভক্ত করবে, অর্থাৎ এই যে আদি বিন্দু থেকে ওই সি বিন্দুর দূরত্বটা হবে M1 এবং সেখান থেকে শেষ বিন্দুটা কত, M2। ওকে, এটা এটা ছিল অন্তর্বিভক্তি। আর বহির্বিভক্তি কি ছিল? এই যে সংযোগ রেখার বাইরের কোনো বিন্দু, ধরো বাইরে একটা বিন্দু সি অফ এক্স কমা ওয়াই, এইটা এই যে শুরু থেকেই শেষ বিন্দুটার স্থানাঙ্ক কত, M1 দূরত্বটা, আর এটা কত, M2। দূরত্ব এদের গুণিতক আর কি, কারণ অনুপাতটা M1 অনুপাত M2। তাহলে এইটা হচ্ছে অন্তর্বিভক্তি, এটা হচ্ছে বহির্বিভক্তি। আমাদের পরীক্ষায় এই যে এ বিন্দু বি বিন্দু দেওয়া থাকবে, সিটা বের করতে বলবে। এ বিন্দু বি বিন্দু দেওয়া থাকবে, আমাদেরকে সি বের করতে বলবে। আমরা সূত্র কি দেখেছিলাম? আমরা এভাবে লিখেছিলাম, এক্স নির্ণয়ের সূত্র, ওয়াই নির্ণয়ের সূত্র। এখানেও এক্স নির্ণয়ের সূত্র মানে সি এর এক্স, আর ওয়াই নির্ণয়ের সূত্র কিভাবে করেছিলাম আমি বলেছিলাম এভাবে, যে প্রথমে একটা দাগ টেনে দিবা, এরপরে কি বলবা, যদি অন্তর্বিভক্তি বলে তাহলে এখানে যে অনুপাত দুইটা দেওয়া থাকবে সেই দুইটার যোগফল লিখবা নিচে অন্তর্বিভক্তি বললে। উপরেও সেম যোগফল লিখবা, তবে উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। যখন তুমি M1 লিখবা তখন এই পাশ থেকে x2 লিখবা, তার সাথে গুণ করে দিবা। আর যখন M2 তার সাথে গুণ করবা x1 কে এই পাশের x1। ওকে, কোটির ক্ষেত্রেও সেম, এই যে M1 প্লাস M2 নিচে লিখবা, উপরেও লিখবা তবে একটু ফাঁকা ফাঁকা করে। যখন M1 লিখবা তখন Y2, যখন M2 লিখবা তখন Y1। এভাবে আমি মনে রাখা শিখিয়েছিলাম তোমাদেরকে, সূত্রগুলো কিভাবে এসেছে সেটাও বলেছিলাম। তো এটা ছিল অন্তর্বিভক্তির ক্ষেত্রে। এবারে বহির্বিভক্তির ক্ষেত্রে কি, জাস্ট মনে রাখবা সূত্রটা সেম। বহির্বিভক্তির ক্ষেত্রে কি করব, আমরা মাইনাস করব অনুপাত M1 M2, আমরা নিচে M1 মাইনাস M2 লিখবো, উপরেও M1 মাইনাস M2 লিখবো, মানে বিয়োগফল। যখন M1 তখন x2, যখন M1 তখন কি x2, যখন M2 তখন কি x1। কোটির ক্ষেত্রেও সেম, M1 মাইনাস M2, উপরেও M1 মাইনাস M2। যখন M1 তখন Y2, যখন M2 তার সাথে কাকে গুণ করবা, Y1। ওকে, এই ছিল আমাদের সূত্র। এখন এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা ম্যাথ করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, 1,4 ও 1,4 ও 9,12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত হয় যে বিন্দুতে, তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এই যে দেখো চিত্রটাও যদি আমি দেখাই, যদি দেখাতে বলে নাই, ধরো এটা হচ্ছে এ বিন্দু, কত বলেছে 1,4, এইটা বি বিন্দু কত 9,12। তো বলছে অন্তর্বিভক্ত হয় কোন বিন্দু দ্বারা, সি বিন্দু দ্বারা। কি অনুপাতে, 3:5 অনুপাতে, মানে 3:5 এই অনুপাতে। তাহলে এটা সি বিন্দু হলে 3:5 এই অনুপাতে অন্তর্বিভক্ত হয় সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ধরে নেই সি বিন্দুটা হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এই এক্স ওয়াই নির্ণয়ের সূত্র কি হবে, সি এর স্থানাঙ্কটা নির্ণয়ের সূত্র হবে, দেখো যেহেতু অন্তর্বিভক্ত বলেছে, অনুপাত দেওয়া আছে 3:5, তুমি অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে, 3 যোগ 5। এরপরে যখন 3 লিখবা তখন x2, x2 এর মান কত, এই যে 9, এটা x1 y1, এটা কি x2 y2। তাহলে যখন 3 লিখবা তখন কাকে লিখবা, 3 এর সাথে গুণ করবা 9 কে। যখন 5 লিখবা তার সাথে গুণ করবা কাকে, 1 কে। তাহলে 3 নং 27 যোগ 5 কত হবে, 32 ডিভাইডেড বাই 8 মানে কত, 4। ওকে, y নির্ণয়ের ক্ষেত্রেও সেম, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। যখন 3 লিখবা তখন y2 এর মান লিখবা, y2 এর মান কত, 12। 5 এর সাথে কাকে লিখবা, y1 এর মান 4 কে লিখবা। তাহলে 3 12 কত, 36 প্লাস 5 4 20 ডিভাইডেড বাই 8, 56 বাই 8 মানে কত, 7। তাহলে অতএব সি এর স্থানাঙ্ক কত, সি এর স্থানাঙ্ক কত হবে, 4,7। ওকে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছো। এখন ধরো এই প্রশ্নটাই, আমি মনে করো কোনো সূত্র শিখি নাই, কিসের অন্তর্বিভক্তি কিসের বহির্বিভক্তি কিচ্ছু আমার মাথায় ঢোকে না, আমি ওগুলো মাথায় নিব না।
আমি আমার মতো করে চিন্তা করব। কিভাবে চিন্তা করব দেখো, আমার বিন্দু কি কি? আলহামদুলিল্লাহ। দেখো বিন্দুগুলা কি কি? 1,4, 9,12। তাহলে বিন্দুগুলা কি কি? 1,4 আর কি বলো 9,12। আমাকে কি বলছে? আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। সি বিন্দুটা কি অন্তর্বিভক্ত করে? নিশ্চয়ের মাঝে কোথাও সি অফ, এটার স্থানাঙ্ক আমি বের করব। আমার প্রশ্নে কি বলে দিয়েছে দেখো, প্রশ্নে বলে দিয়েছে যে এতটুকু কত 3, এতটুকু কত 5, আর 5 3 কত, টোটালটা 8। মানে এতটুকু 3 ভাগ, এদিকে কয় ভাগ আছে? 5 ভাগ। তো তোমরা বলো এখানে মোট কয় ভাগ আছে? 8 ভাগ আছে না? তো তুমি এইভাবে ভাববা, সূত্র উত্তর বাদ, তুমি এইভাবে ভাবো, এখানে 1 ছিল, একটা কত হয়েছে বলো? 9 হয়েছে। বেড়েছে না কমেছে? বেড়েছে। 1 থেকে কত বাড়লে 9 হয়? 1 থেকে 8 বাড়লে 9 হয়। তাহলে এখানে কতটুকু বেড়েছে বলো? +8 হয়েছে। কিন্তু ভাইয়া এখানে মোট কয়টা ভাগ আছে বলো? এখানে 3 ভাগ আছে, এখানে 5 ভাগ আছে, 3:5। মানে এখানে 3 ভাগ, এখানে কয় ভাগ? 5 ভাগ। তাহলে মোট কয় ভাগ? 8 ভাগ। তাহলে মোট 8 ভাগে বেড়েছে কত? 8। তাহলে 8 ভাগে বৃদ্ধি কত? 8 ভাগে বৃদ্ধি হয়েছে 8। তাহলে এখন বলো 1 ভাগে বৃদ্ধি কত? 1 ভাগে বৃদ্ধি 8/8। তাহলে বলো এখান থেকে এইটুকু কয় ভাগ? সি এর স্থানাঙ্ক যখন বের করবো, এইটুকু কত? 3 ভাগ না? তাহলে 8 ভাগে 8 বৃদ্ধি, 1 ভাগে কত বৃদ্ধি? অতএব 3 ভাগে কত বৃদ্ধি? 3 ভাগে কত বৃদ্ধি? 3 বৃদ্ধি। কথা বুঝছো? তাহলে 3 ভাগে বাড়বে কত? 3। তাহলে এখান থেকে 1 ছিল, সেটা বাড়বে কত? 3। তাহলে 3 বাড়লে কত হবে বলো? 4। ঠিক আছে। এরপরে আসো কোটি। বলো কোটি ছিল কত? 4। এই 4টা হয়েছে কত? 12। এটাও বেড়েছে কত বলো তো? +8 না? তাহলে এটা কিন্তু আমি এভাবে ভাবতে পারি না যে 8 ভাগে বৃদ্ধি কত? 8 ভাগে বৃদ্ধি 8। তাহলে 1 ভাগে বৃদ্ধি 1। তাহলে 3 ভাগে বৃদ্ধি কত? 3। তাহলে আমি যদি এখান থেকে এইখানে আসি, এখান থেকে এখানে আসি, তাহলে এখানে কত? 3 ভাগ। তাহলে 3 ভাগে বাড়বে কত? 3। তাহলে ছিল 4, বাড়বে কত? 3। 4 থেকে 3 বাড়লে কত হয়? 7। দেখো 4,7, এটাই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। আমি কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করিনি, আমি জাস্ট নরমাল কমন সেন্স খাটাই এটা অ্যান্সার করেছি। তোমার যেভাবে ভালো লাগে এমসিকিউ আসলে তুমি সেভাবে ভাবতে পারো। চলো আমরা পরের প্রশ্নে যাই। কি বলবে? এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে এই বিন্দুটা এত অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে খেয়াল করো, বহির্বিভক্ত যেহেতু বলেছে, কোনো ভাবনা চিন্তা নাই। আমি ধরে নিই যে বিন্দুটা অ্যান্সার সেটা হচ্ছে সি বিন্দু, এক্স কমা ওয়াই। তাহলে সি এর স্থানাঙ্ক এক্স নির্ণয় সূত্র, ওয়াই নির্ণয় সূত্র অ্যাপ্লাই করো। এক্স নির্ণয়ের সময় কি করবা? অনুপাত দ্বয়ের বিয়োগফল লিখবা নিচে। তাহলে অনুপাত দ্বয় কত? 3 আর 2। তাহলে 3 - 2। বহির্বিভক্ত যেহেতু বলেছে তাই বিয়োগফল। আমরা বলেছিলাম অন্তর্বিভক্ত বললে যোগ, বহির্বিভক্ত বললে বিয়োগ। তাহলে নিচেও বিয়োগফল লিখবা, উপরেও বিয়োগফল লিখবা, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এটার ক্ষেত্রে সেম, 3 - 2, উপরেও 3 - 2, কিন্তু উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এরপরে আসো, যখন 3 লিখবা, যখন 3 লিখবা তখন কার মান লিখবা? x1 এর মান লিখবা। x1 এর মান, সরি x2 এর মান লিখবা। m1 এর মান লিখছো তখন কি? x2, x2 এর মান কত? 1। 3 × 1। যখন এটার মান লিখবা তখন কাকে লিখবা? x1, x1 এর মান কত? -2। এরপরে আসো y এর মান যখন নির্ণয় করবা, যখন m1 লিখবা তখন কাকে লিখবা? y2, y2 এর মান কত? 2। আবার যখন m1 লিখবা, m2 লিখবা তখন কাকে লিখবা? y1, y1 এর মান কত? 3। তাহলে জাস্ট ক্যালকুলেশন করো, কত হবে? 3 প্লাস কত হবে? 3, আর এখানে কত? 2, 2 4, 3 + 4 ডিভাইডেড বাই, তাহলে কত হবে? 7। আর এটা কত হবে? 4 থেকে 6 গেলে কত? -2। তাহলে 7, -2, এটা হবে কি আমাদের অ্যান্সার। ওকে। কিন্তু এটাও যদি তুমি ওই কমন সেন্স দিয়ে ভাবতে চাও ভাবতেই পারো, কোনো সমস্যা নাই, তোমার স্বাধীনতা এটা। তখন কিন্তু এভাবে ভাবতে হবে। দেখো প্রথম বিন্দুটা কত? -2,3, -2,3। এর পরের বিন্দুটা কত? 1,2। আচ্ছা বহির্বিভক্ত মানে কি? সি বিন্দুটার ভেতরে কোথাও হবে না বাইরে হবে? বাইরে। বাইরে ধরে নিচ্ছি আমি এই বিন্দু। তাহলে এই বিন্দুর মান কত বলো? এই বিন্দুর মান হবে, এটাই তোমাকে বের করতে হবে। ওকে। এবারে বলো m1 অনুপাত m2 দেওয়া আছে কত? 3:2। m1 মানে কি? এই এতটুকু কত? m1 3, আর এই এতটুকু কত বলো? 2। এই তো m1 অনুপাত m2 আমরা চিত্র দেখেছিলাম। তাহলে বলো এতটুকু 3 ভাগ, এইটুকু 2 ভাগ, তাহলে এখানে কয় ভাগ আছে? 1 ভাগ আছে না ভাই? 1 ভাগ। আচ্ছা বলো এখানে -2 ছিল, -2টা কত হয়েছে? 1 হয়েছে। 1 হওয়া মানে কত বেড়েছে? -2 থেকে 1 হওয়ার জন্য কি 3 বাড়তে হবে। তাহলে বৃদ্ধি কত? 3। বৃদ্ধি কত? 3। সেটা কয় ভাগে বলো তো? 1 ভাগে না? 1 ভাগে বৃদ্ধি 3। তাহলে তোমরাই বলো এখান থেকে এইটুকু কয় ভাগ? 3 ভাগ। এখান থেকে এইটুকু কয় ভাগ?
তিন ভাগ, তাহলে এক ভাগে যদি তিন বাড়ে তাহলে তিন ভাগে কত বাড়বে? 9 বাড়বে। ঠিক, তাহলে -2 যদি এখানে আসতে চাই তাহলে কত বাড়বে বলো? 9 বাড়তে হবে। -2 ওখানে যেতে হলে কত হবে? 9 বাড়তে হবে। তাহলে -2 + 9 কত হয়? 7 হয়। তাহলে কত হবে? সি এর স্থানাঙ্ক 7। এবার আসো কোটি। কোটির ক্ষেত্রে ভাবো, এখানে ছিল কত? 3। 3 হয়েছে কত? 2। 3 হয়েছে কত? 2। কমে গেছে না বলো? কত কমেছে? 1 কমেছে। 3 কত হয়েছে? 2। 2 মানে কত? 1 কমেছে। কত কমেছে? 1 কমেছে। এখন কয় ভাগে 1 কমেছে? কয় ভাগে 1 কমেছে? আচ্ছা, এখানে আমাদের একটু ক্যালকুলেশনে মিস্টেক ছিল। এই যে চেক করতে যাই ঠিক হয়েছে। দেখো, 6 - 6 মানে কত? 0। আর নিচে যাই হোক তাহলে কত আসবে? 0 আসবে। হ্যাঁ, তাহলে এখানে কত আসবে? 0 হবে এটা। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা ওই জায়গাতে যাই। তাহলে কি ছিল আমাদের? 3 কত হয়েছে? 2 হয়েছে। মানে কমেছে। কত কমেছে? 1 কমেছে। তাহলে কমেছে 1। তাহলে হলুদ কালারে আমি এখানে লিখি। কয় ভাগে 1 কমেছে বলো? এতটুকু 3 ভাগ, এতটুকু 2 ভাগ, মানে এইটুকু কয় ভাগ? 1 ভাগ। তাহলে এই 1 ভাগে কমেছে কত? 1। তাহলে 1 ভাগে হ্রাস পেয়েছে কত? 1 ভাগে হ্রাস পেয়েছে 1। তো তোমরাই বলো 3 ভাগে হ্রাস পাবে কত? 3। 3 ভাগে হ্রাস পাবে কত? 3। তাহলে এই 3 যদি এখানে আসতে চাই 3 ভাগ, 3 ভাগে হ্রাস পাবে কত? 3। তাহলে 3 থেকে 3 কমলে কত হবে? 0। দেখো 7,0, এটাই কিন্তু আমার অ্যান্সার। আমার আগের বার যদিও ভুল গেছিল ক্যালকুলেশনে, ওখানে কিন্তু কোনো ভুল যাওয়ার সুযোগ নেই। ঠান্ডা মাথায় জাস্ট এটা করবা। এমসিকিউ তো আসলে একবার এটাও করতে পারো ডিরেক্ট সূত্রে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন কি বলছে। এই যে এই প্রশ্নটা দেখো, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। বলছে এবি কে সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইকুয়াল টু 3বিসি হয়। একটু ঠান্ডা মাথায়, এ কত? -2,4। বি কত? 4, -5। তাহলে আমরা এটা সংযোগ রেখাটা আঁকাই। এই যে এবি, বলছে এবি কে সি পর্যন্ত বর্ধিত করেছি। কত পর্যন্ত? সি পর্যন্ত, এমন ভাবে যেন কি হয়? এবি ইকুয়াল টু 3বিসি। তাহলে তোমরা একটু বলো তো, বা এবি বাই বিসি ইকুয়াল টু কত? 3। কিছু নাই, মানে নিচে আছে 1। তাহলে অতএব এবি অনুপাত বিসি ইকুয়াল টু কত? 3:1 না? তাহলে বলো এবি অনুপাত বিসি অনুপাত কত? 3:1। তাহলে এটার মান 3, এটার মান কত? 1। তাহলে আমি কি বলতে পারি না বি বিন্দুটা, এই সি কে আমি আলফা কমা বিটা ধরে নেই, কিছু দেওয়া নাই মানে সি কে আলফা বিটা ধরলাম, তাহলে বি বিন্দুটা কি এসি কে 3:1 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে না? তাহলে লিখে নাও অতএব। ঠিক আছে, এখন তুমি কি করবা? তুমি এভাবে ভাবো, এইটা অন্তর্বিভক্ত করছে, তাহলে 4, এই 4 নির্ণয়ের সূত্রটা কি হবে বলো? 4 নির্ণয়ের সূত্র কি হবে? 4 নির্ণয়ের সূত্র হবে এই যে অনুপাত দ্বয়ের যোগফল নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে। কিন্তু উপরে যখন লিখবা, যখন 3 লিখবা, তখন এই পাশ থেকে কত লিখবা বলো? আলফা। যখন 1 লিখবা তখন এই পাশ থেকে কত লিখবা? -2। তাহলে কত আসবে বলো? এখানে আসবে 4। 4 4 এর 16 ইকুয়াল টু 3 আলফা -2। তাহলে বা 3 আলফা ইকুয়াল টু 18। অতএব আলফার মান কত? 6। আলফার মান পেয়ে গিয়েছি। একইভাবে বিটা বের করতে হবে। তুমি সেম ভাবে ভাবো যে এই যে -5, এটা নির্ণয়ের সূত্র কি হবে? এটা নির্ণয়ের সূত্র হবে কি? অনুপাত দ্বয়ের যোগফল থাকবে নিচে, অনুপাত দ্বয়ের যোগফল লিখবা উপরে। উপরে যখন একটু ফাঁকা ফাঁকা করে লিখবা, যখন 3 লিখবা তখন কাকে লিখবা? বিটা। যখন 1 লিখবা তখন কাকে লিখবা? 4। তাহলে বা এখানে কত? 4। তাহলে কত হচ্ছে? -20 ইকুয়াল টু 3 বিটা প্লাস 4। তাহলে অতএব 3 বিটা ইকুয়াল টু কত? -24। অতএব বিটা ইকুয়াল টু কত? -8। তাহলে অ্যান্সার কত হবে? 6, -8। এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু এই প্রশ্ন তোমার এত ঝাউট ঝামেলা করার দরকারই ছিল না। তুমি তো এইভাবে ভাবতেই পারতা। দেখো যে ভাইয়া এখানে 3 ভাগ, এখানে কয় ভাগ? 1 ভাগ। এখানে 3 ভাগ, এখানে 1 ভাগ। তাহলে ভাই দেখেন তো আপনি, এখানে ছিল -2, হয়েছে কত ভাই? 4। ছিল -2, হয়েছে কত? 4। বেড়েছে নাকি কমেছে? বেড়েছে। -2 6 বেড়েছে। তাহলে দেখো 3 ভাগে বেড়েছে কত? 6। 3 ভাগে বেড়েছে কত? 6। তাহলে 1 ভাগে বাড়বে কত? 2। 1 ভাগে বাড়বে কত? 2। যেহেতু 3 ভাগে 6, তাহলে 1 ভাগে বাড়বে কত? 2। তাহলে এইটুকু তো 1 ভাগ। 1 ভাগে কত বাড়বে? 2। তাহলে এখানে ছিল 4, এই 4 বাড়বে কত এখন? 2। 1 ভাগে বাড়বে কত? 2। তাহলে 2 বাড়লে এখানে কত আসবে বলো তো? 6। দেখো তো 6 কি এসেছিল না? এবার কোটিতে আসো ভাই, এখানে 4 ছিল, হয়েছে কত? -5। 4 ছিল, হয়েছে কত? -5। তাহলে 4 কিভাবে -5 হয়েছে? কমেছে না? কত কমেছে? 9 কমেছে। কত কমেছে? 4, এটা কি হয়েছে বলো? 9 কমেছে। তাহলে 4 কত কমেছে? 9 কমেছে। কয় ভাগে 9 কমেছে? 3 ভাগে। 3 ভাগে 9 কমেছে। 3 ভাগে যদি 9 কমে, 1 ভাগে কত কমবে? 3 কমবে। 1 ভাগে কত কমবে? 3 কমবে। তাহলে এখানে যে 5, এটাই 1 ভাগ যাইতে কতটুকু কমবে? 3 কমবে। তাহলে -5 যদি 3 কমে, 3 বিয়োগ করলে কত হয় বলো তো? -8 হয় না? তাহলে বিটার মান কত হবে? দেখো তো, -8। এটাই কি ছিল না উত্তর?
পারবে না বলো কমন সেন্স খাটিয়ে অ্যান্সার করতে? আশা করছি বুঝছো। চলো আমরা আমাদের আজকে লাস্ট প্রশ্নটা করে ফেলি। কি বলছে? বলছে এত এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দুইটার স্থানাঙ্ক। সমত্রিখণ্ডক মানে কি? সমত্রিখণ্ডক মানে ভাই যেটা সমান তিন ভাগে ভাগ করবে। সমত্রিখণ্ডক মানে সমান তিন ভাগে ভাগ করবে। খেয়াল করো আমাদের এখানে কি বলছে, আমি এই বিন্দুটার নাম দিলাম এ বিন্দু 7,5, আর এটা মনে করো বি বিন্দু -2, -1। এদের সংযোগ রেখা মনে করো এইটা। আমাকে বলছে সমান তিন ভাগে ভাগ করবে। দেখো তো সমান তিন ভাগে, দেখো এই দুইটা বিন্দু কি সমান তিন ভাগে ভাগ করেছে না? তাহলে সমান তিন ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু দরকার? সমান তিন ভাগে ভাগ করার জন্য কয়টা বিন্দু দরকার? কথা বলো। দুইটা বিন্দু দরকার। তো সমান তিন ভাগে ভাগ করবে কয়টা বিন্দু? দুইটা বিন্দু। তাহলে আমি সেটাই বলছি, সমান তিন ভাগে ভাগ করবে কয়টা বিন্দু? এই যে দুইটা বিন্দু। ওকে, তাহলে আমি সেই দুইটা বিন্দুর একটার নাম দিয়ে দিই সি অফ আলফা কমা বিটা, আর একটা দিয়ে দিই ডি অফ গামা কমা ডেল্টা। এই সি আর ডি এর স্থানাঙ্কটা আমাকে বের করতে বলছে। তাহলে আমরা লিখে ফেলি। এখন তোমরা আমাকে বলো কি বলছি আমি, যে এ আর বি এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে এই দুইটা বিন্দু কি করে? সমত্রিখণ্ডিত করে, মানে সমান তিন ভাগে ভাগ করে। এখন এদের স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে করা যাইতে পারে একটু বুদ্ধি খাটাও। দেখো সমান তিন ভাগ মানে কি? এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ না? তাহলে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। তাহলে বলো তো আমি কি এরকম বলতে পারি না এই যে সি বিন্দুটা এ বি এর মাঝে থেকে এইটুকু এক ভাগ, আর এখানে এক ভাগ এক ভাগ, মানে এখানে কয় ভাগ? দুই ভাগ। তাহলে এখানে এক ভাগ, এখানে দুই ভাগ। তাহলে সি বিন্দুটা কি এ বি কে 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে না? কথা বলো। এই যে দেখো এখানে এক ভাগ, এখানে এক ভাগ, এখানে এক ভাগ, আর এখানে কয় ভাগ? দুই ভাগ। তাহলে সি বিন্দুটা এ বি কে 1:2 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে লিখে ফেলো। কি বললাম? এই সি বিন্দুটা এ বি এর সংযোগ রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আর আমরা তো একটু আগে দেখলাম এই অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র। তাহলে অতএব সি এর স্থানাঙ্ক কি লিখবা বলো? অনুপাতদ্বয়ের যোগফল লিখবা। নিচে আমি একবার লিখলাম, ভুজ কোটি আমি একবার লিখবো। অনুপাতদ্বয়ের যোগফল, অনুপাতদ্বয় কত? 1:2। তাহলে 1+2 লিখবা নিচে, উপরে একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। এখানেও সেম 1+2 একটু ফাঁকা ফাঁকা করে লিখবা। যখন 1 লিখবা এই পাশ থেকে, তখন এই পাশ থেকে কত লিখবা? x2 এর মান -2। তাহলে কত লিখবা? -2। আবার যখন 2 লিখবা এই পাশ থেকে, এই পাশে 2, তখন এই পাশে কত লিখবা? 7 লিখবা। কোটির ক্ষেত্রে যখন 1 লিখবা তখন কত লিখবা? এই পাশ থেকে -1, আর এই পাশে যখন 2 লিখবা এই পাশ থেকে কত লিখবা? 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? -2 7 করে 14, তাহলে কত হচ্ছে? 12। 12 কে 3 দিয়ে ভাগ দিলে কত? 4। কমা এখানে কত হচ্ছে? 10 থেকে 1 গেলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত? 3। তাহলে 4,3। এটা একটা স্থানাঙ্ক। এবার এসো ডি এর স্থানাঙ্কটা আমরা বের করি। আর তোমরা আমাকে বলো ডি এটা কি করবে? এটাকে যদি আমি উল্টা ভাবে ভাবি, যে ডি বিন্দুটা দেখো তো এইদিকে কি দুই ভাগ না? এই যে এক ভাগ এক ভাগ, এইদিকে দুই ভাগ, এইদিকে কয় ভাগ? এক ভাগ। তাহলে ডি বিন্দুটা এ বি কে কত? 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এইটা করে 1:2, ওইটা করে 2:1। তাহলে সমত্রিখণ্ডিত বিন্দু বললে ঠান্ডা মাথায় একটা 1:2 তে অন্তর্বিভক্ত করবে, আর একটা কি 2:1 এ অন্তর্বিভক্ত করবে। তাহলে এটা কি করছে? যে এইদিকে 2, এদিকে কত? 1। তাহলে সেটাও লিখে ফেলো যে ডি বিন্দুটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবারে বলো ডি এর স্থানাঙ্কটা কি বের করতে পারবে না? একই ভাবে করে ফেলো। তাহলে খেয়াল করো আমরা অ্যান্সারটা পেয়ে গেছি। একটা অ্যান্সার হচ্ছে 4,3, আর একটা কত? 1,1। তো আশা করি এরকম সমত্রিখণ্ডিত বিন্দু তোমার পরীক্ষায় আসলে তুমি পারবা। কিন্তু এটা যদি এমসিকিউ তে আসে, তখন কি আমরা এত বড় করে করব? না, তখন তো সেই সময় নাই। তাহলে আমরা তখন কিভাবে করব? চলো সেটা একটু দেখে নেই। যদি এটা আমাদের কি আসে বলো? এটা যদি আমাদের এমসিকিউ তে আসে, আমি এই সবগুলো একটু মুছে ফেলি। তাহলে খেয়াল করো আমি এটাকে ভাবি, আমাদের কি বলছে? এ বি, ধরো এইটা হচ্ছে কি এ, এটার স্থানাঙ্ক কত দেওয়া আছে? 7,5। এইটা মনে করো বি, স্থানাঙ্ক কত দেওয়া আছে? -2, -1। আমাদেরকে বলছে সমদ্বিখণ্ডক বিন্দু দুইটা। তাহলে এটা একটা বিন্দু সি বিন্দু, এটা আরেকটা বিন্দু ডি বিন্দু, এদের স্থানাঙ্কটা বের করতে বলছে। এটা কি সমান তিন ভাগে ভাগ করে, তার মানে এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। তাহলে মোট এখানে কয়টা ভাগ আছে বলো তো? তিনটা সমান সমান ভাগ আছে। তাহলে এখন তোমরা আমাকে বলো, আমি কি এভাবে ভাবতে পারি না? এখানে 7 ছিল ভাইয়া, এই 7টা কত হয়েছে? -2 হয়েছে। 7 ছিল, 7টা কত হয়েছে? -2 হয়েছে।
বেড়েছে নাকি কমেছে? বেড়েছে নাকি কমেছে? কমেছে। কত কমেছে? 7 থেকে -2 হওয়ার জন্য কি 9 কমতে হবে না? তাহলে কত কমেছে? 9 হ্রাস পেয়েছে। হ্রাস পেয়েছে কত? হ্রাস পেয়েছে 9। আর কত ভাগে 9টা হ্রাস পেয়েছে দেখো তো। এখানে এক ভাগ এক ভাগ এক ভাগ 3 ভাগে কি 9 হ্রাস পেয়েছে না? তাহলে 3 ভাগে হ্রাস কত? 3 ভাগে হ্রাস পেয়েছে কত? 9। তাহলে এখন তোমরা বলো তো 1 ভাগে হ্রাস কত? 1 ভাগে হ্রাস কত? 3 হবে না? 1 ভাগে হ্রাস কত? 3। তাহলে এখন বলো 7, এই 7 যদি এখন এখানে আসে, এখানে কিন্তু এটা 1 ভাগ, তাহলে 7 থেকে কত কমবে? 3 কমবে। 3 কমলে কত হবে বলো? 4 হবে। এখান থেকে এইটুকু কিন্তু 1 ভাগ, এতটুকু এতটুকুর কথা কিন্তু 1 ভাগ বলছি। তাহলে এখানে 4 ছিল, 1 ভাগে কত কমবে? 3 কমবে। তাহলে 4 থেকে কত কমবে? 3 কমবে। 3 কমলে কত হবে? 4 থেকে 3 কমলে কত হয়? 1 হয়। ঠিক আছে। এবারে আসো কোটি। কোটি, কোটি। দেখো এখানে ছিল 5, 5টা হয়েছে কত বলো? -1। 5 ছিল, হয়েছে কত? -1। বেড়েছে নাকি কমেছে? কমেছে। কত কমেছে? 5 থেকে -1 হয়েছে, 6 কমেছে। কত কমেছে? 6। তাহলে হ্রাস পেয়েছে কত? 6। কয় ভাগে? মোট কয় ভাগ ছিল? 3 ভাগ। তাহলে 3 ভাগে হ্রাস কত? 6। তাহলে বলো তো 1 ভাগে হ্রাস কত? অতএব 1 ভাগে হ্রাস কত? 2। তাহলে 1 ভাগে হ্রাস পাবে কত? 2। তাহলে বলো তো এইটুকু কি 1 ভাগ না? তাহলে এই 5 যদি এখান থেকে এখানে আসে, তাহলে কত কমবে? 2 কমবে। 5 থেকে 2 কমলে কত? 3। 5 থেকে 2 কমলে কত? 3। দেখো তো 4,3 ছিল না? 4,3। আচ্ছা, এখান থেকে এইটুকু তো 1 ভাগ। তাহলে এই 3 আবার এখান থেকে এখানে আসার সময় কত কমবে? আবার 2 কমবে। 2 কমলে কত হয়? 3 - 2 মানে কত? 1। তাহলে 1,1। দেখো 1,1ই কিন্তু আমাদের ছিল। ঠিক আছে? আশা করছি সমত্রিখণ্ডক বিন্দু এটা যদি রিটেনে আসে বা এমসিকিউতে আসে, তুমি চটাচট অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? আশা করছি সবাই আজকের ক্লাসটা বুঝেছো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো। সালাম আলাইকুম।